হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলতে চাইছি আজকে যে টপিকটি আলোচনা করব সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সুখবরটি তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো যে ইন্টারভিউ খুব শীঘ্রই হতে চলেছে। তাই আর বেশি দেরি না করে আমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে শুরু করে দিতে হবে। তাহলে আমাদেরকে যেই দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কক্ষের ভিতরে আমরা কি করব এবং ইন্টারভিউ কক্ষের ভেতরে ঢোকার আগে আমরা কি করব, ঠিক আছে? অর্থাৎ কক্ষের বাইরে এবং কক্ষের ভিতরে কি করতে হবে। তো ইন্টারভিউ কক্ষের ভিতরে কি করবেন কি করবেন না সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ কক্ষে ঢোকার আগে তোমরা বাইরে কি করবে। প্রথমত তুমি তোমার বিশ্বস্ত কাউকে তোমার সাথে নিয়ে যেতে পারো, অর্থাৎ তুমি যার ওপর একটু ভরসা করো যে তোমার সাথে গেলে তোমার একটু টেনশন কমবে। সে মা, বাবা, দাদা, ভাই যে কেউ হতে পারে। চেষ্টা করবে যে এমন কিছু জনকে সাথে না নিয়ে যাওয়ার যাদের জন্য তোমাদের টেনশন বেড়ে যেতে পারে। এবং সেদিনটা একটু সবার সাথে মানে রিলেটিভ বলো বা অন্যান্য বন্ধু হোক তাদের সাথে একটু কম কথা বলার চেষ্টা করবে। কেননা অনেক বন্ধু আছে, কিছু বন্ধু আছে সাহস দেবে, কিন্তু বেশিরভাগ বন্ধুই টেনশন দেবে তোমাকে। তাই চেষ্টা করবে একটু একা থাকার, কেননা কক্ষের ভিতরে তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে যাবে না, তুমি তোমার একাই যেতে হবে তোমাকে, তাই তো? তোমার যে জ্ঞান রয়েছে, তোমার যে পার্সোনালিটি রয়েছে সেটাই তোমাকে নিয়ে যেতে হবে। এবার একটু চিন্তা কমানোর জন্য, কনফিডেন্স বাড়ানোর জন্য মা, বাবা, দাদা, ভাইকে নিয়ে যেতে পারো। তোমরা একসাথে বসলে, হ্যাঁ, তো তখন তোমরা একটু আলোচনা করে নিলে কোনো স্কিম নিয়ে কী প্রশ্ন, যারা এর আগে গেছে তাদেরকে কিছু প্রশ্ন করলে, কী প্রশ্ন করা হলো ওগুলো জানলে, সেগুলো নিয়ে একটু আলোচনা করলে। তবে এটাই বলবো, তুমি সেই তোমার গেটে ঢোকার 30 মিনিট আগে এই সব থেকে বিরত থাকবে, এসব নিয়ে আলোচনা করবেই না। যখন তোমাদেরকে একটা বড় হলরুমে ডাকা হবে তোমাদের টেবিল নাম্বার লেখার জন্য, তার 30 মিনিট আগে থেকে তোমরা এসব কিছু আর দেখবেই না, আর পড়ার দরকার নেই। কেননা তুমি তখন যতই পড়বে তুমি ভুলে যেতে পারো, আর সেগুলোই যে তোমাকে ইন্টারভিউ কক্ষতে ধরবে তার কোনো মানে নেই। আর সবসময় প্রশ্ন পারা মানেই যে তুমি একজন ভালো টিচার, নাহলে ভালো টিচার নয়, এমনটা নয়। কিন্তু তোমাকে যে প্রশ্নের উত্তর দিতেই হবে তার কোনো মানে নেই। তুমি কোনো প্রশ্নের উত্তর জানো না, সেটা না জানার তো তোমার দোষের নয়, কেননা তুমি তোমার জ্ঞানের পরিচয় তুমি টেট পরীক্ষায় দিয়ে এসেছো। তুমি টেট উত্তীর্ণ প্রার্থী মানে তুমি যথেষ্ট ট্যালেন্টেড। তাই ওনারা তোমার জ্ঞানের পরীক্ষা করবে না, তোমার যে পার্সোনালিটি রয়েছে সেটার অপেক্ষায় ওনারা করবেন। তুমি তোমার ভিতরে যে জ্ঞান রয়েছে, অর্থাৎ তুমি কি করে বাচ্চাদেরকে পড়াতে পারবা, তুমি কি করে তোমার প্রেজেন্টেশনটা তুমি কি করে করবে, সেটাই ওনারা দেখবেন। তাই এসব চিন্তা না করে শুধু ভাবো তুমি কয়েকজন, 3জন ব্যক্তির সাথে বা 4জন ব্যক্তির সাথে একটু মিট করতে যাচ্ছ। ওনারা জাস্ট একটু ফ্রেন্ডের মতো ফ্রেন্ডশিপ করতে চায়, এরকম ধরে নিতে পারো। মানে তুমি মানুষ হিসেবে কীরকম, একজন টিচার হিসেবে কীরকম, বাচ্চাদেরকে কিভাবে গাইড করবে, ওনারা সেটাই দেখবেন তা তোমাকে নানান রকম প্রশ্ন করে। এমন না যে তোমাকে প্রশ্নের উত্তর জানতেই হবে, ঠিক আছে? তাই বেশি কথা না বলে যেটা বললাম যে টেনশন তোমাদের কম করতে হবে, এটা মাথায় রাখো। আর যেটা বলছি, তোমরা ওখানে বসার জন্য যাদের প্রথম শিফট রয়েছে তারা আগের দিন চেষ্টা করবে চলে যাওয়ার। আর সেদিন একটু বেশি খাবার মানে উল্টোপাল্টা যাতে না হয়, খাবারটা একটু পরিমার্জিত খাবার খাবে যেন তোমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, সেটা মাথায় রাখবে। আর যাদের সেকেন্ড শিফটে পরীক্ষা রয়েছে তারা সেদিনও যেতে পারো বা তার আগের দিনও যেতে পারো, তুমি তোমার সুবিধা মতো যাবে, ঠিক আছে? আর আমি যেটা গেছিলাম সেটা আমার সেকেন্ড শিফট ছিল এবং আমি বন্ধুদের সাথে গেছিলাম, মানে ওদেরও ইন্টারভিউ ছিল, আমরা একসাথে ডেমো প্র্যাকটিস করতাম, তাদের সাথে গেছিলাম। তাই সেরকম টেনশন হয়নি, কেননা আমাদের সবারই একই অবস্থা। আমরা জাস্ট নর্মালি কথা বলছিলাম, জানি কেননা আমরা প্রত্যেকে জানি যত বেশি ভয় পাবো আরও টেনশনটা আরও বাড়বে এবং আমাদের ইন্টারভিউটা খারাপ হতে পারে। তাই অনেকেই টেনশন করছিল, কিন্তু আমি চেষ্টা করছিলাম নিজেকে একটু ক্যাজুয়াল রাখার। অত টেনশন করে কি হবে, তাই না? যেটা হওয়ার সেটা হবেই। আমি যদি একজন ভালো টিচার হই, তার মধ্যে তার গুণগুলো আমার ভিতরে অনেক দিন আগে থেকেই আমি সেটাকে রপ্ত করেছি। তাই সেটা নিয়ে কোনো টেনশন তোমরা করো না। তোমরা চেষ্টা করবে যে একটু শান্ত থাকার, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নিউজ পেপারে কী হেডলাইন সেগুলো একটু দেখে নিতে পারো সেই সময়টা, ঠিক আছে? বা সেটা আগেও দেখে নিতে পারো। আর মাইন্ডটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করো। আর কিছুই করতে হবে না তোমাদেরকে ইন্টারভিউ কক্ষের বাইরে। আর যখন ওনারা ডাকবেন, যেভাবে প্রসিডিওর যা রয়েছে বলবে, শুনবেন মন দিয়ে,
ঠিক আছে, ডকুমেন্টের কথাগুলো আমি পরে আসছি, কেননা ডকুমেন্ট নিয়ে অনেক কথা রয়েছে, তোমাদের অনেক ডাউট রয়েছে, সেগুলো নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমার ইন্টারভিউটা কীরকম হলে তুমি ধরেই নেবে যে তুমি একজন আইডল টিচার। তোমাকে কি কি করতে হবে ইন্টারভিউটা ভালো হওয়ার জন্য। ইন্টারভিউতে তুমি 10-এ 10 পেতে পারো কিছু টিপস ফলো করলে, টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি। আজকে সেই টিপস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি অলরেডি এখানে 26টি বিষয় লিখে রেখেছি, কিছু টিপস যেগুলো তোমাদেরকে জানতেই হবে। তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এই 26টি টিপস তোমরা যদি ফলো করো তাহলে তোমাদেরকে ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে না। তাই নিশ্চিন্ত থাকো এবং আমি যেভাবে বলছি সেভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। তোমাদেরকে চাকরি পেতে কেউ আটকাতে পারবে না। আমিও আমার কিছু নতুন বন্ধু পাবো। অনেক কথা রয়েছে যেটা শেষ হবে না ইন্টারভিউ নিয়ে। তো মূল যে বিষয়টি আসি, কেননা আমাদেরকে ইন্টারভিউতে টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে। তাই তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমিও টু দি পয়েন্ট আলোচনা করব ঠিকই, কিন্তু আমার আরও ইচ্ছা করছে তোমাদের সাথে আরও নানান রকম আলোচনা করতে এই ইন্টারভিউ নিয়ে। সময় খুব কম, তাই আমি আজকে আপাতত 26টি টপিকটাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে এই টিপসগুলো ফলো করলে তোমাদেরকে ইন্টারভিউ থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ড্রেস কোড, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন ইন্টারভিউ কক্ষতে ঢুকবে, তুমি কি ব্যক্তিটা কোথা থেকে আসছো, তুমি কতটা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে পারবে, কতটা ভালোবাসবে, সেটা দেখার আগে ওনারা প্রথমে তোমার কি বাইরের যে তোমার কীরকম অবয়ব, তাই তো, তুমি কীরকম পোশাক পরেছো সেটা দেখে তোমাকে বিচার করবে। কেননা ড্রেসিং সেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই ড্রেসটা খুব সুন্দর পরে আসবে। কীরকম সুন্দর, মেয়েদের ক্ষেত্রে বলছি তোমরা শাড়ি পরবে, আর যারা শাড়ি ক্যারি করতে না পারো তারা সালোয়ার পরবে, কিন্তু সেটা যেন ভালো করে সুন্দর করে ওড়না দিয়ে পিন করে রাখা থাকে। শাড়িটাও সেরকমই খুব সুন্দর করে পিন করবে, এবং আঁচলটা খুব বেশি লম্বাও করবে না বা খুব ছোটও করবে না, দেখতে বাজে লাগে। ঠিক আছে, যেরকম আমরা হাঁটুর একটুখানি নিচে পর্যন্ত রাখি বা হাঁটুর পর্যন্ত রাখি সেরকম করার চেষ্টা করবে। এরপর যেটা বলবো ছেলেদের ক্ষেত্রে তোমরা নর্মাল ড্রেস পরবে, এবং অবশ্যই তোমরা জামাটা ইন করে পরবে, তোমাদেরকে খুব সুন্দর লাগে, যেন সবাইকে ম্যাম আর স্যার বলে মনে হয়। আর তোমরা অবশ্যই ছেলেরা শু পরবে, ব্ল্যাক কালারের শু তোমরা পরবে, ঠিক আছে। আর মেয়েরা অবশ্যই পা ঢাকা জুতো অর্থাৎ পামশু জুতোগুলো পরবে, পামশু পরবে। এবং যেটা বলা সেটা হচ্ছে ঘড়িটা বেল্ট পরলে সব থেকে বেটার হয়। বেল্টের ঘড়িগুলো তোমরা পরবে, ঠিক আছে। চামড়ার বা লেদারের যে বেল্ট থাকে সেই লেদারের বেল্টগুলো তোমরা পরবে। ব্রেসলেট টাইপের ঘড়ি না পরাই ভালো, ঠিক আছে। এবার ঘড়ি নিয়েও অনেক ব্যাপার রয়েছে। অনেকে আছে সবাই ঘড়ি A to Z পরে যাবে, অবশ্যই পরে যাবে। তোমার ঘড়িটা কোন কোম্পানি ওটা নিয়ে একটু পড়লে, যদিও এটা IAS IPS এর ইন্টারভিউ নয়, তাও যেটুকুনি না জানলে নয় সেটুকুনি একটু জেনে যেও। এরপর আসছি এন্ট্রি, অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউ কক্ষের ভিতরে প্রবেশ করবে সেই প্রবেশটা কীরকম হবে। অনেকে এটা নিয়ে অনেক রকম কনফিউশন আসে অনেকের, যে আমি ইংরেজিতে বলবো নাকি আমি বাংলায় বলবো, আমি কি ভিতরে আসতে পারি এরকমভাবে বলবো, নাকি মে আই কামিং স্যার ম্যাম এরকমভাবে বলবো, তাই তো। তো সেটা নিয়ে চিন্তা করো না। অনেকে ভাবে যে ইংরেজিতে বললে হয়তো পুরো ইন্টারভিউটা ইংরেজিতে হবে, এমন কোনো কথা নেই যে তুমি ভিতরে বলে ঢুকছো মানে তোমার সমগ্র ইন্টারভিউটা ইংরেজিতে হবে। কেননা ওনারা জানেন যে এটা হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অভিজ্ঞতা নির্ণয়, তাই তো। অর্থাৎ তুমি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে যখন পড়াবে, এমন না তোমাকে প্রচণ্ড জ্ঞানী হতে হবে, তোমাকে সমস্ত বিষয়ের ওপর বেসিক নলেজ থাকলেই হবে, এবং যেটুকুনি নলেজ আছে সেটা যেন 100% বাচ্চাদেরকে আমরা ভালোভাবে দিতে পারি, সেটাই চেষ্টা করতে হবে। তাই তোমার পুরো ইন্টারভিউটা ইংরেজিতে হবে তার কোনো মানে নেই, তবুও তোমরা প্রিপেয়ার হয়ে থাকো। কেননা ওখানে যদি ইংরেজি সাবজেক্টের কেউ থাকেন, এবার তার কখন কি মনে হয় সেটা কি করে আমরা আগে থেকে বলতে পারি, তাই না। তার একটু ইচ্ছা হতেই পারে দেখার, তাহলে এমন না যে তোমার ইন্টারভিউটা খারাপ হয়ে যেতে পারে। এবার তুমি যদি ভালোভাবে দেখাও তাহলে ওর থেকে ভালো আর কিছু হয় না, ঠিক আছে। কিন্তু
ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সব রকমভাবে প্রিপারেশন নেবে। তোমার যে পুরো ইন্টারভিউটাই যে ইংরেজিতে হবে তার কোনো মানে নেই, মানে হয়তো কয়েকটা প্রশ্ন তোমাকে ইংরেজিতে করতে পারলো, তো এটা নিয়ে টেনশনের কিছু কারণ নেই। পারমিশন নিয়েই ঢুকবে, অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সিটিংয়ের ক্ষেত্রে তোমরা কি করবে, গিয়েই বসে পড়বে না। ওনারা আসতে বলবেন যখন তুমি প্রবেশ করলে ধন্যবাদ বললে, ওনারা বসতে বলবেন তারপর বসবে এবং ধন্যবাদ জানাবে, ঠিক আছে। আর বসাটা কীরকম বসা হবে, খুব মানে হেলান দিয়ে এভাবে বসবে না, একদম সোজা বসবে চেয়ারে, আর চেয়ারটা ঘষে নেবে না, দেখতে খুব বাজ লাগে। আর হাত দুটোকে তোমরা হাঁটুর ওপর এরকমভাবে রেখে দিতে পারো, ঠিক আছে। এভাবে রাখলে কি হয় বলো তো, অনেকের একটু মানে হাতটা নিয়ে মুভমেন্ট করতে শুরু করে দেয়, এর জন্য এভাবে রাখলেই তোমার টেনশানে হাত এরকম হয়ে যেতেই পারে, তাই চেষ্টা করবে হাঁটুর উপর রাখার, এভাবে হাঁটুর উপর রাখার। তাহলে সিটিংটা বোঝা গেল। চেয়ার টেনে বসবে না কখনোই, সই করতে যখন বলবে, অনেকেই আছে ওনারা সই করতে বলবেন, টেবিলে কাগজ দেবেন, ওখানে সই করতে হবে, তখন অনেকে আছে চেয়ারটা ঘষে নিয়ে সামনে গিয়ে সই করতে লাগলো, ওরকম করবে না। তুমি তোমার সুবিধা মতো চেয়ারটা সরিয়ে নিতে পারো, কিন্তু যেন কোনো শব্দ না হয়, শব্দটা হলে তোমারই ভালো লাগবে না। তুমি বাড়িতে প্র্যাকটিস করে দেখো, কোনো অসুবিধার কারণ নেই। আর মেয়েরা বসার সময় অবশ্যই শাড়ির আঁচলটা সামনের দিকে এভাবে রেখেই তারপর বসবে, কেননা বসে যাওয়ার পরে হয়তো দেখা গেল আঁচলটা তোমার পায়ের নিচে চলে গেল, দিয়ে টান খাওয়াতে এই জায়গাটা যে সেফটি পিন রয়েছে সেটা খুলে যেতে পারে, ঠিক আছে, তখন একটু পিনটা অগোছালো হয়ে যেতে পারে, দেখতে বাজে লাগতে পারে। তাই চেষ্টা করবে শাড়িটা সামনে নিয়ে তারপর বসার, কেননা তুমি দেখা গেল বসে পড়লে আবার উঠে ঠিক করতে গেলে একটু অন্যরকম লাগে, তো আগে থেকে সেটা করে রাখো যাতে তুমি তোমার মাথাটা ঠান্ডা করতে পারো, আর কিছুই নয়, ঠিক আছে। কেননা তুমি যত ভয় পাবে তোমার ইন্টারভিউ খারাপ হবে। এরপর যেটা রয়েছে দেখো, বেস্ট পার্ট অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউতে তোমার বেস্ট পার্ট কোনটা হবে, মানে তুমি ইন্টারভিউ কক্ষতে তুমিই সেখানে মাস্টার, তুমি ওনাদেরকে তাড়িত করবে যে আমাকে কি কি প্রশ্ন করা হবে, তুমি ঠিক করে দেবে, মানে তুমি বলে দেবে স্যার আমাকে প্রশ্ন করুন, না আমি সেটা বলতে চাইনি। অর্থাৎ তোমাকে যখন কিছু প্রশ্ন করা হবে তুমি এমনভাবে উত্তর দেবে যে উত্তরগুলো থেকে তোমাকে প্রশ্ন করলে তুমি উত্তরটা দিতে পারো, তুমি সেরকমভাবে উত্তরটা দেবে। বোঝা গেল কি বলতে চাইলাম? দেখ, অনেকে আছে যে প্রশ্ন যখন করা হয় উত্তর যা মনে আসে বলতেই থাকে, ঠিক আছে, টু দি পয়েন্ট না বললে যা সমস্যা হয়, তখন ওনারা নিজের মন মতো প্রশ্ন করতে থাকে, ওখান থেকে দেখা গেল তুমি সেই বিষয়ে জানোই না অথচ বলে দিলে ওই পয়েন্টটি, ঠিক আছে। তাই এমনভাবে উত্তর দেবে যাতে তুমি তোমার ইন্টারভিউ কক্ষতে নিজেই মাস্টার হও। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ অ্যান্সার, যেটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন টিচার কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবে, এটা ভালো লাগে না, তাই না? তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে শিশুরা কি করবে? তাই চেষ্টা করতে হবে সবসময় ইতিবাচক উত্তর দেওয়ার। হ্যাঁ, ওর মধ্যে খারাপ দিক আছে আমরা জানি, কিন্তু ওই খারাপের মধ্যেও আমাদেরকে ভালো জিনিস খুঁজতে হবে। চাঁদেরও তো দাগ থাকে, তাই তো, চাঁদেরও কলঙ্ক থাকে, চাঁদ এত সুন্দর দেখতে, প্রদীপের আলোর নিচেও তো অন্ধকার থাকে, তাহলে শুধু অন্ধকারটাকে দেখবো, আলোটাকে দেখবো না? তাহলে সব সময় ইতিবাচক দিক দেখার চেষ্টা করবে। ওনারা হয়তো এমন প্রশ্ন করলই, ওনারা শুধু নেগেটিভ জিনিসটাই দেখিয়ে যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ, তুমি এমন না যে বলবে না না আপনারা ভুল বলছেন, এমন না, তুমি এগ্রি করবে, ঠিক আছে, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে কিছু ইতিবাচক দিক অবশ্যই থাকবে, সেটা তুলে ধরার চেষ্টা করবে। বুঝতে পেরেছো সবাই? এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে স্পিকিং পাওয়ার, স্পিকিং পাওয়ার বা স্পিকিং স্টাইল, যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমরা চেষ্টা করবে কথাটাকে খুব স্পিডেও বলবে না বা খুব আস্তে মন্থর গতিতেও বলবে না, নর্মালি যেরকম কথাবার্তা বলি সেরকমভাবেই বলবে। তো জাস্ট একটা কনভারসেশন চলছে এবং সেটা খুব মিষ্টি কনভারসেশন, অর্থাৎ হাসি মুখেই হচ্ছে, জাস্ট তিনজন ব্যক্তির সাথে তুমি আলাপ করতে গেছো, আর কিছুই না, ঠিক আছে। তো টেনশন হওয়ার কিছু নেই, মানছি টেনশন হবেই, আমারও হয়েছিল, কিন্তু চেষ্টা করবে নিজের মনটাকে শান্ত রাখার, এবং তুমি যে কথাগুলো বলবে না খুব সুন্দরভাবে বলবে, সুন্দর করে গুছিয়ে বলবে, যাতে ওনারা তোমার কথা শুনেই মুগ্ধ হয়ে যায়, ঠিক আছে। তা বলে এমন না খুব সুর করে বলতে বলছি, বোঝা গেল? এরপরে দেখো টু দি পয়েন্ট অ্যান্সার,
প্রশ্নের উত্তর কখনো বড় করবে না, যেইটুকুনি জানতে চাইবেন ওনারা সেইটুকুনি বলবেন। বেশি বড় বলতে যাবে নিজেই বিপদে পড়বে। তো টু দি পয়েন্ট অ্যান্সার বলার চেষ্টা করবে। আর অত সময়ও নেই, কেননা অনেক ক্যান্ডিডেট ওনারা 5-6 মিনিটের মধ্যে তোমাকে যাচাই করে নেবে। তো বেশি বড় করে লাভ নেই, কেননা একটা প্রশ্ন তুমি বড় করে উত্তর দিচ্ছ, তোমার দেখা গেল আরও বেস্ট পার্ট ছিল, সেগুলো তুমি বলতেই পারলে না। তাই চেষ্টা করবে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার। এর পরের পয়েন্টটি দেখো, জড়তা দূর করতে হবে। অর্থাৎ তুমি চেয়ারে বসে আছো, তোমাকে বোর্ডে যেতে বললো, ওই টাইমটা অনেকটা নিয়ে নিলে হবে না, কিন্তু তোমাকে খুব অ্যাক্টিভ হতে হবে, যাতে তোমাকে দেখেই ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের যদি ঘুমও পায়, তাদের ঘুম যেন ভেঙে যায়। ঠিক আছে, তোমার মধ্যে আলাদাই একটা তেজ থাকবে। ঠিক আছে, তোমাকে অ্যাক্টিভ হতে হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? এরপর হচ্ছে ইউটিউব ভিডিও, যেটা এখন তোমাদের খুব কাজে লাগছে, যেটা আমি এখন তোমাদের জন্য রেকর্ড করছি। তো যাই হোক, আমার চ্যানেল রয়েছে, এছাড়া আরও অনেক ভালো চ্যানেল রয়েছে। এখন তোমাদের একটাই কাজ, ইউটিউব ভিডিওগুলোকে ফলো করা। কি ইউটিউব ভিডিও? কোনো ড্যান্সের ভিডিও না, আমি তা বলছি না, ইন্টারভিউ রিলেটেড, ডেমো ক্লাস রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেটি তোমরা দেখো। ঠিক আছে, কি কি প্রশ্ন করা হয়েছিল বিগত ইন্টারভিউতে, আমারও রয়েছে কিছু ভিডিও, মানে আমি বলেছিলাম একটা চ্যানেলে, সেগুলোও দেখতে পারো। ঠিক আছে, তো এখন শুধু তোমরা ইউটিউব ভিডিওগুলো ফলো করে যাও, কাকে কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো নোট করো, সেগুলো নিয়ে আলোচনা করো। সেগুলো শুধু উত্তর জানলাম মুখস্থ করলাম না, উত্তরটি কী করে গুছিয়ে বলবে সে গুছিয়ে বলার চেষ্টা করো, কতটা সুন্দর করে তুমি উত্তরটা দিতে পারো, যেটা আমি অনেক প্র্যাকটিস করেছিলাম, তোমরাও করো প্র্যাকটিস। ঠিক আছে, একাডেমিক নিয়ে কোনো টেনশন করো না, এখন ভুলে যাও একাডেমিক। শুধু যখন প্রশ্ন করা হবে ইন্টারভিউ বোর্ডে যে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, উচ্চ মাধ্যমিকে কত, গ্র্যাজুয়েশনে কত পেয়েছিলে, সেটুকুনি তখন বলতে পারলেই হলো। এখন একাডেমিক নিয়ে ভাবা বন্ধ করো, এখন শুধু ভাবো ইন্টারভিউটা কী করে আমি আমার সব থেকে বেস্ট জিনিসটা দিয়ে আসবো ইন্টারভিউতে, সেটা তোমরা চেষ্টা করো। বোঝা গেল? তাহলে এখন শুধু তোমরা ইউটিউব ভিডিও দেখো, ডেমো ক্লাস প্র্যাকটিস করো। এরপরে দেখো, বোর্ডে আসার ভীতি দূর। বোর্ডে এখন যেরকম আমি বোর্ডে আসছি, তোমরা এখন থেকে বোর্ডে আসো। অর্থাৎ ছোটো একটা বোর্ড কিনে নাও, এরকম হোয়াইট বোর্ড, এত বড় বোর্ড না কিনলেও হবে, থেকে ছোটও কিনতে পারো ডেমো প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, যাতে বোর্ডে লেখার সময় কী কী লিখবো, যে ভীতিটা যেন তোমাদের দূর হয়ে যায়। ঠিক আছে, এখন থেকে প্র্যাকটিস করো, দেখবো অনেক প্র্যাকটিস করছো তারপরেও একটা টেনশন কাজ করছে, ওটা আস্তে আস্তে চলে যাবে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এরপরে দেখো, সত্য কথা বলা। অবশ্যই সবসময় সত্য কথা বলবে, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, ইন্টারভিউ বোর্ডে গিয়েও তাই করবে, কেননা তুমি স্কুলে গিয়ে ছোটদেরকে এটাই তো শেখাবে, সর্বদা সত্য কথা বলতে হবে, তাই না? কেননা তুমি যখন মিথ্যে বলবে তোমার মুখের মধ্যে সেই ছাপটা চলে আসবে যে তুমি মিথ্যা কথা বলছো। তাই তুমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে, নাহলে তোমার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। অনেকেই আছে খুব স্মার্ট, ঠিক আছে, খুব সুন্দরভাবে মিথ্যা কথা বলে ফেলে, আলাদা একটা হাসি রেখে মুখে, কেউ বুঝতেও পারে না, তাদের ব্যাপারটা আলাদা। তুমি যদি এখন ওরকমভাবে প্র্যাকটিস করতে চাও করতে পারো, কিন্তু অন্যদিকে প্র্যাকটিস করার পরিমাণটা হয়তো কমে যাবে। তো চেষ্টা করো না সত্য কথা বলার। আর অনেকের শো করা নিয়ে অনেক রকম সমস্যা, গ্র্যাজুয়েশন শো করবো কি না, শুধু এইচএস শো করবো, কি বলবো গ্র্যাজুয়েশন কেন করিনি এতদিন, এই নিয়ে একটা টেনশন থাকে, মিথ্যা কথা বলার প্রশ্নটা ওখানেই আসে, তাই তো? সবই বুঝতে পারছি, সেগুলো নিয়েও আলোচনা করব, ডকুমেন্ট নিয়েও আলোচনা করব, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং ডকুমেন্ট নিয়ে অনেকের অনেক রকম সমস্যা রয়েছে, যে বানানের ভুল, এগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, অন্য ভিডিওতে। এর পরের যে টপিক সেটা হচ্ছে নেম অ্যান্ড মিনিং। দেখতে পাচ্ছ তোমরা, তোমার যে নাম, তোমাদের এত সুন্দর নাম, অনেকের ডাক নামও রয়েছে অনেক রকম, তো নিজের নামের অর্থটা অবশ্যই জেনে যাবে, ওনারা প্রশ্ন করবেন, আমাকেও করেছিল, তাই নিজের নামের অর্থ অবশ্যই জেনে যাবে, এবং সেই নাম দিয়ে কোনো চরিত্রের নাম হতে পারে কোনো সিনেমার, ঠিক আছে, সেগুলো জেনে যাবে, কোনো দার্শনিকের নাম হতে পারে, ঠিক আছে, কোনো শিক্ষাবিদ, বিভিন্ন মনোবিদর নাম হতে পারে, তোমরা সব রকমভাবে প্রিপেয়ার হয়ে যেও। ঠিক আছে, সেই নামের সন্ধি বিচ্ছেদ কী হতে পারে সেগুলো জেনে নেবে, বোঝা গেল, সমর্থক শব্দ, নাম এবং নামের অর্থ ছাড়াও এই জিনিসগুলো দেখে নেবে। এরপর নিউজ পেপার, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ধরতেও পারে নাও ধরতে পারে, তাও তুমি
চেষ্টা করবে দেখে যাওয়ার, ঠিক আছে? হেডলাইনগুলো পুরোটা না হোক, হেডলাইনগুলো দেখবে, চেষ্টা করবে রাজনৈতিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে না বলার। যখন ওনারা প্রশ্ন করছে কিছু খবর বলো আজকে যেটা দেখেছো, চেষ্টা করো ভালো ভালো জিনিসগুলো বলার, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখন নভেম্বর মাস চলছে, তোমরা সেপ্টেম্বর মাস থেকে তোমাদের ইন্টারভিউ আগে পর্যন্ত একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মেন টপিকগুলো একটু দেখে নিও, ঠিক আছে? খুব মুখস্থ করতে এমন না, জাস্ট চোখ বোলাবে, তোমাদের এমনি মনে থাকবে যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই। দরকার হলে আমি এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, নিজের এবং যেটি চুজ করা হয়েছে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টে এখন বাস করছো সেটি, এবং তোমরা যদি নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি না থাকে, যেমন আমাদের সময় হয়েছিল নদিয়াতে ভ্যাকেন্সি ছিল না, আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই হচ্ছে পূর্ব বর্ধমান মানে আমার জেলা থেকে চুজ করেছিল, তাই ওরা নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কেও পড়েছিল এবং আমার ডিস্ট্রিক্ট সম্পর্কেও পড়েছিল। তো তোমরাও সেটা করবে, নিজের এবং ও যে ডিস্ট্রিক্টে তোমরা চুজ করবো ভাবছো, কেননা ভ্যাকেন্সির ওপর নির্ভর করছে, তোমরা সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যাবো এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশনও নিয়ে যাবে। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্য। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমরা খুব ভালো মতো জেনে যাবে। এর পরবর্তীকালে যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি এর পরবর্তীকালেও আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের যা ডাউট রয়েছে, যা এখন তোমাদের লাগবে আমাকে অবশ্যই বলবে। এরপর রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে এবং আমাদের ভারতবর্ষ সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এখন আমাদেরকে আবার নতুন করে পড়তে হবে, কেননা আমরা ভুলে যেতেই পারি, স্বাভাবিক, তাই তো? তো এখন আমাদেরকে আবার ওই জায়গাটা একটু ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? এরপর রয়েছে দেখো ট্রেনিং, অর্থাৎ ডিএলএড। তুমি যে ট্রেনিংটা করেছো, কত বছরের ট্রেনিংয়ে কী কী পার্ট রয়েছে, ঠিক আছে? লেসন প্ল্যান, এগুলো একটু তোমরা সবই জানো, এগুলো না পড়লেও হবে, তাও একবার জাস্ট চোখ বুলিয়ে যাওয়ার। তোমরা ডিএলএড নিয়ে যদি জানতে চাও, আমার অলরেডি ডিএলএডের ওপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটি দেখে নিতে পারো। এরপর রয়েছে প্রাইমারি টেক্সট বুক, যেটা খুবই ইম্পর্টেন্ট, কেননা তুমি এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে যাবে, তাহলে তোমাকে ওই প্রাইমারি সিলেবাস যেগুলো রয়েছে, সিলেবাসে কী কী বই রয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে, কোন ক্লাসে কোন বই রয়েছে, ঠিক আছে? নতুন কিছু বই অ্যাড করা হয়েছে কি না সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের যে গল্পগুলো রয়েছে তার লেখকের নাম এবং তাকে কেন্দ্র করে নানান রকম প্রশ্ন তোমাকে করা হবে ইন্টারভিউ বোর্ডে। আমাদের সময়ও করা হয়েছিল, তোমাদের সময়ও করা হবে। তাই তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেটা ভালো করে ঝালিয়ে নেওয়ার, ঠিক আছে? এবং সাথে সহজপাঠ বইটিও। এরপরে দেখো গভর্নমেন্ট স্কিম সম্পর্কে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে জেনে যেতে হবে। তোমাদের শিক্ষাশ্রী, তোমাদের ঐক্যশ্রী, এগুলো ভালো করে জানতে হবে। মিড ডে মিল রয়েছে, ঠিক আছে? নানান রকম যে স্কিম রয়েছে তোমাদেরকে জানতে হবে। শিক্ষা সংক্রান্ত নানান স্কিম রয়েছে সেগুলো জানতে হবে। শিক্ষার বাইরেও নানান স্কিম রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এরপর রয়েছে দেখো হবি। তোমার হবি কি? সে হবিকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আসবে। তুমি যদি গার্ডেনিং বলো তাহলে তোমাকে কলম সম্পর্কে জানতে হবে, গুটি কলম কি, ঠিক আছে? এরকম নানান রকম প্রশ্ন ওনারা করবে, সার সম্পর্কে প্রশ্ন করবে। তাই বেসিক নলেজটুকুনি জেনে যাওয়ার, কোন কালে কোন ফুল, কোন সবজি, কোন ফল হয় এগুলো জেনে যাবে, কেননা কোনো একটা বাচ্চা, ক্লাস 4-এর বাচ্চা তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, তাই না? তাহলে সেরকমভাবে তোমাকে ইন্টারভিউ বোর্ডেও তোমাকে জেনে নেবে যে তুমি কতটা কি জানো। এরপর যেটা বলবো ন্যাশনাল পলিসি, অবশ্যই তোমাদেরকে ন্যাশনাল পলিসি সম্পর্কে যেতে হবে। নতুন যে শিক্ষানীতি এসেছে, জাতীয় শিক্ষানীতি, সেগুলো তোমাকে জানতে হবে। এছাড়া একাডেমিক, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিএলএড এগুলোতে কত পেয়েছো তোমাকে জেনে রাখতে হবে, কেননা ওনারা তোমাকে জিজ্ঞাসা করবেন। তখন যদি না বলতে পারো তখন জিনিসটা একটু অন্যরকম দেখায়, তাই না? এর পরের যে টপিক দুটি সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ অ্যান্ড ডেমনস্ট্রেশন। প্রত্যেকে তার নিজের নিজের সাবজেক্টটি খুবই ভালোভাবে দেখে যাবে, কেননা প্রত্যেককে নিজের সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের সময়ও করা হয়েছিল, আপনাদের সময়ও করা হবে। তাই প্রত্যেকে চেষ্টা করবে নিজের সাবজেক্টটি খুবই ভালোভাবে পড়ে যাওয়ার। এবং যাদের সাবজেক্ট জিওগ্রাফি
তাদের হিউজ সিলেবাস আমরা সবাই জানি। তাই তোমরাও নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো, যাতে প্রশ্ন করলে সেটার উত্তর দিয়ে আসতে পারো। এবং আর সর্বোপরি যে আরেকটি টপিক সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, যেটি ইন্টারভিউর বেস্ট পার্ট এবং যেটি ছাড়া ইন্টারভিউ আপনার সম্পূর্ণ হবে না। এই ডেমনস্ট্রেশন নিয়ে নানান রকম আলোচনা আমি করব, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনতে চাইছি। প্লিজ তোমরা সবাই পাশে থেকো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। এডুকেশন ওয়ার্ল্ড আপনার পাশে আছে, আপনার সাথে আছে। সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক। ভালো থেকো সবাই।